জিওলজিক্যাল অ্যাসপেক্ট এর উপরে যদি দেখো তোমরা, আমাদের ভারতের ভূতাত্ত্বিক যে বিভাগ, সেরকম ভূতাত্ত্বিক প্রচুর বিজ্ঞানী তারা কিন্তু ভারতের ভূতাত্ত্বিক বিভিন্ন বিভাজন করেছেন। এবং যদি আমরা দেখি আমাদের ভূতত্ত্বকে এবং ভূতত্ত্বের মধ্যে আমাদের পৃথিবী, আমাদের ভারতের নিচের যে মহাদেশীয় পাত রয়েছে, সেই পাতটাকে যদি দেখি, সেক্ষেত্রে আমরা জানি যে গন্ডোয়ানা ল্যান্ড এর ওপরই আমরা মূলত বসবাস করছি। আমাদের ভারতবর্ষ মূলত গন্ডোয়ানা ল্যান্ড, যেটাকে আমরা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, যেটাকে ইন্ডিয়ান প্লেট বলে থাকি, তার ওপরই আমরা প্রধানত বসবাস করছি। এর আগে অ্যালফ্রেড ওয়েগনার বলে একজন বিজ্ঞানী ছিলেন। তিনি কন্টিনেন্টাল ড্রিফট থিওরি 1912 সালে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি দিয়েছিলেন। এবং সেই থিওরির ওপরে বেস করে যদি দেখা যায়, সেখানে তিনি বলেছিলেন যে আমাদের পৃথিবীতে একটি মাত্র স্থলভাগ রয়েছে এবং একটি মাত্র জলভাগ রয়েছে। এবং সেখানে তিনি বলেছিলেন যে এখন বর্তমানে পৃথিবীতে যে 7টি কন্টিনেন্ট রয়েছে, মানে 7 কন্টিনেন্ট বা 7টি মহাদেশ রয়েছে, সেই মহাদেশগুলো নাকি একসাথে এক জায়গাতেই অবস্থান করত। আশা করি তোমরা নামটা বলতে পারবে। সেই নামটা হচ্ছে গিয়ে প্যানজিয়া। এই প্যানজিয়া হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, যেখানে প্যান মানে হচ্ছে অল আর জিয়া মানে হচ্ছে ল্যান্ড। তো সেক্ষেত্রে এটার অর্থ দাঁড়ালো অল ল্যান্ড। এই থেকে এই কথাটার তিনি উদ্ভাবন করেছিলেন। আর বলেছিলেন যদি আমরা ছোট করে একটা পৃথিবীর পোর্শনটাকে দেখি, সাধারণত তার থিওরিতে পৃথিবীকে উপবৃত্তাকার ওইতেই দেখানো হয়েছিল, যেখানে দেখানো হয়েছিল মাঝখান বরাবর গেছে নিরক্ষরেখা, এবং তার মধ্যভাগে এখানে অবস্থান করছে একটি ল্যান্ড, যেটার নাম দিয়েছিলেন তিনি প্যানজিয়া। এবং তিনি বলেছিলেন যে এই প্যানজিয়াকে ঘিরে, এর চারপাশে যদি আমরা ফলো করি, এই প্যানজিয়াকে ঘিরে এর চারপাশে কিন্তু ছিল জলভাগ। এবং এই জলভাগের কি নাম ছিল, একটু কমেন্ট করে জানিও। আজকের অনিশকে একটু বেশি খাটতে হবে, একটু কমেন্ট গুলো আমাকে বলতে হবে আর কি। চারিদিকে যে জলভাগটা রয়েছে তার নামটা কি? স্যার পান্থালাস বলছে স্যার। হ্যাঁ, প্যান্থালাস, একদম ঠিক। এটার নাম হচ্ছে প্যান্থালাসা। এবং তোমাদের বলে রাখি যে এই প্যান্থালাসা এটাও একটা গ্রিক ওয়ার্ড, যেখানে প্যান মানে হচ্ছে অল, আর থালাসা মানে তিনি বলছেন সমুদ্র বা জলভাগ, মানে সি কে, তার মানে অল সি বা অল ল্যান্ড বা অল ওশেনিক ওয়াটার বডি, সেই জায়গাটাকে বলেছে। বর্তমানে এই প্যান্থালাসাটাই অবস্থান করছে প্যাসিফিক ওশেন হিসেবে, যেটাকে আমরা প্রশান্ত মহাসাগর বলে থাকি। প্যাসিফিক ওশেন হিসেবে এটার অবস্থান বলছে। আর বলছে এই যে যেখানে প্যানজিয়া ছিল, এই প্যানজিয়ার কে মাঝখান দিয়ে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, এবং মাঝখানে এই পোর্শনটাতে ছিল একটি সমুদ্র, যেটাকে অগভীর সমুদ্র বলা হচ্ছে, যার নাম ছিল টেথিস। তোমরা নিশ্চয়ই এই টেথিসের নামটা জানো, যে টেথিস সি থেকেই কিন্তু হিমালয়া শুধু নয়, হিমালয়া সহ মিডল ইস্টের, মানে আমাদের মধ্য এশিয়ার যত পর্বতমালা গড়ে উঠেছে, হিমালয়া, হিন্দুকুশ, কুয়েনলুন, আলতিনতাক, কারাকোরাম, যত রেঞ্জ গুলো গড়ে উঠেছে সবই টেথিস সি থেকে গড়ে উঠেছে। তার মধ্যে হিমালয়া হচ্ছে অন্যতম। তো এইটার হচ্ছে মূল বিষয়। প্রথম আমরা যদি একদম বেসটাকে দেখি, তাহলে এটা হচ্ছে বেস। এবার এই বেসটার উপরে ধরে বলা হচ্ছে আমাদের ভারতের অবস্থান কোথায়। তো সেক্ষেত্রে সেখানে বলছে এগুলো যখন আস্তে আস্তে ড্রিফট হতে থাকে, সরতে থাকে, 7টা মহাদেশ তৈরি হয়। সেই 7টা মহাদেশের মধ্যে আমাদের ভারতের অবস্থান হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডে, যেটা আমি শুরুতেই বলেছিলাম। এবার এই গন্ডোয়ানা ল্যান্ডের ওপরে বেস করে যে ভারতের পাতের ওপরে যে ভারতবর্ষ রয়েছে, এবার আমরা ভারতের ওপরে একটু ফোকাস করব। এবার ইন্ডিয়ার জিওলজিক্যাল ফেসটা যদি আমরা দেখি, সেখানে তোমাদের বলি যে এই জিওলজিক্যাল যে ডিভিশনটা, এই ডিভিশনটা প্রথম কে করেছিলেন, সেটা সেই ব্যক্তি বা সেই সায়েন্টিস্টের কি নাম, আশা করি তোমরা বলতে পারবে। ফার্স্ট যিনি ইন্ডিয়ার জিওলজিক্যাল ডিভিশনটা করেছিলেন, সেই ব্যক্তির কি নাম? মানুষ কোনো কমেন্ট আসছে?
স্যার এখনো অব্দি আসেনি স্যার। আচ্ছা, বলে দিই। ভারতের জিওলজিক্যাল ডিভিশন যিনি করেছিলেন তিনি ছিলেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন অধিকর্তা, এবং তার নাম হচ্ছে স্যার টি হল্যান্ড। স্যার টি হল্যান্ড ইনি ছিলেন জিএসআই এর একজন অধিকর্তা, এবং তিনি আমাদের ভারতের ভূতাত্ত্বিক বিভাজনটি করেছিলেন। এবার ভূতাত্ত্বিক বিভাজনটা কি, সেই বিভাজনের মধ্যে কি রয়েছে, সেই জায়গাটা জানার জন্য আমাদেরকে একটা ছোট্ট টেবিল এক্ষেত্রে করতে হবে। আমাদেরকে একটু দেখে নিতে হবে যে আমাদের ভারতের ভূতাত্ত্বিক বিভাজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এর দুটো পার্ট, একটা হচ্ছে জিওলজিক্যাল ফেস, আর আরেকটা হচ্ছে টাইম স্কেল। সবকটার মানে আমি চেষ্টা করছি ধরে ধরে বলে দেওয়ার, তারপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা বলবে। আমাদের দেখতে হবে যে জিওলজিক্যাল ফেজ সেটা কোন সময় সারণীর ওপরে ভিত্তি করে অবস্থান করছে। একটা পয়েন্ট নোট করি, সেটাকে এক্সাম্পলে বলি, পরের গুলো আশা করি তোমরা বুঝতে পারবে। ফার্স্ট পয়েন্ট যেটাকে বলা হচ্ছে, ভারতের ভূতাত্ত্বিক যুগকে প্রধানত ভাগ করা হয় চারটে টাইপে। মানে টি হল্যান্ডের মতামত অনুযায়ী ভারতের ভূতাত্ত্বিক যুগের প্রধানত চারটি টাইপস আছে। তার প্রথম বা প্রাচীনতম যুগ যেটা, সেটার নাম হচ্ছে দা আর্কিয়ান। দা আর্কিয়ান রক সিস্টেম। এই আর্কিয়ান রক সিস্টেম এটি ভারতের প্রথম যুগ বা প্রাচীনতম যুগ, এবং এটার সময়কাল বা টাইম স্কেল যদি আমরা দেখি, সেক্ষেত্রে বলা হচ্ছে ফার্স্ট হাফ অফ দ্য প্রিক্যাম্ব্রিয়ান এরা। ফার্স্ট হাফ অফ দ্য প্রিক্যাম্ব্রিয়ান এরা, এটার সময়কাল কত থেকে কত, সেক্ষেত্রে বলা হচ্ছে অলমোস্ট 4000 মিলিয়ন ইয়ার্স এগো। অলমোস্ট 4000 মিলিয়ন ইয়ার্স এগো এটার সময়কাল বলা হলো। এটা হচ্ছে প্রথম যুগ। তার মানে কি দাঁড়ালো, এটি হচ্ছে ভূতাত্ত্বিক যুগ। তার মানে পৃথিবীর যে জিওলজিক্যাল এভিডেন্সেস গুলো রয়েছে, বলা হয় এক একটা এরাতে, এক একটা ফেজে এক একটা এজ বা জিওলজিক্যাল ফেজ তৈরি হয়। তারপর যেই ফেজ চেঞ্জ হয়, আবার প্রাকৃতিক নিয়মে তার পরিবর্তন হতে থাকে। সেক্ষেত্রে অনেক ধরনের পরিবর্তন হয়। সেক্ষেত্রে ইন্টেরিয়ার অফ দ্য আর্থ এবং অ্যাবাভ অফ দ্য আর্থ, আমরা যদি দুটোর ক্ষেত্রে দেখি, যে সারফেস অফ দ্য আর্থ অ্যান্ড ইন্টেরিয়ার অফ দ্য আর্থ দুটো জায়গারই কিছুটা পরিবর্তন ঘটে, এটা ফুললি ন্যাচারালি ঘটে থাকে। তো তার মধ্যে আর্কিয়ান যুগ, সেটার সময়কাল বলা হচ্ছে প্রিক্যাম্বিয়ান যুগ বা ফার্স্ট হাফ অফ প্রিক্যাম্বিয়ান এরা। এর পরের পয়েন্টে যদি আমরা চলে যাই, পয়েন্ট নাম্বার 2, সেখানে বলা হচ্ছে যে আর্কিয়ান যুগের পরের যে যুগ, সেটাকে বলা হচ্ছে দা পুরানা রক সিস্টেম। দা পুরানা রক সিস্টেম। এগুলোর সাব টাইপ আছে, কি আছে না আছে আমি পরে আসছি। স্যার। বলো। হ্যাঁ স্যার, বলছি ওই পরের ক্লাসটা স্যার 9টার জায়গায় 9:15 থেকে স্যার করা হয়েছে, তো আপনি আচ্ছা 9:15 অবধি স্যার করাতে পারেন স্যার। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে স্যার। আচ্ছা, দা পুরানা রক সিস্টেম। পুরানা রক সিস্টেমটা হচ্ছে গিয়ে সেকেন্ড হাফ অফ প্রিক্যাম্বিয়ান এরা। সেকেন্ড হাফ অফ প্রিক্যাম্বিয়ান।
প্রত্যেককে বলছি যারা এই মুহূর্তে ক্লাসে উপস্থিত রয়েছে, অন্যান্য দিনের জিওগ্রাফি ক্লাসে যতটা অ্যাটেন্টিভলি করো, আমি জানি তোমরা প্রত্যেকে অ্যাটেন্টিভলি করো, কিন্তু আজকের অ্যাটেন্টিভলি এবং কনসেন্ট্রেশনের লেভেলটা ডবল করে দাও, কারণ আজকের অনেক কিছু বোঝার ব্যাপার আছে এর ভেতরে। পুরানা রক সিস্টেম, সেকেন্ড হাফ অফ প্রিক্যাম্ব্রিয়ান, সেকেন্ড হাফ অফ প্রিক্যাম্ব্রিয়ান এরা, এটার সময়কালের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, সেটার ক্ষেত্রে টাইম পিরিয়ডটা বলা হচ্ছে 1400 to 600 million years ago। চলো চলে যাই পরের পয়েন্ট। পয়েন্ট নাম্বার 3, পয়েন্ট নাম্বার 3 হচ্ছে দ্য দ্রাবিড়িয়ান রক সিস্টেম। এটা হচ্ছে আমাদের টি হল্যান্ডের বক্তব্য অনুযায়ী তৃতীয় ভাগ, এবং সেটাকে বলা হচ্ছে দ্য দ্রাবিড়িয়ান রক সিস্টেম। দ্রাবিড়িয়ান রক সিস্টেমের সময়কালটা একটু খেয়াল করো, দেখো এখানে বলেছিলাম ফার্স্ট হাফ, এখানে সেটা চলে এলো তার পরের সময়, মানে সেকেন্ড হাফ অফ প্রিক্যাম্বিয়ান। প্রিক্যাম্বিয়ানের এবারে পরের যুগে চলে আসছে এবং সেটাকে বলা হচ্ছে ক্যাম্ব্রিয়ান। খেয়াল রাখো এখানে প্রি বলা হয়েছে, এখানে প্রি কথাটা উঠে গেল, ক্যাম্ব্রিয়ান তার মানে এর পরের সময়কালটা। ক্যাম্ব্রিয়ান, ক্যাম্ব্রিয়ান থেকে বলা হচ্ছে মিডিল কার্বনিফেরাস, তার মানে ক্যাম্ব্রিয়ান যুগের পরে এসেছিল কার্বনিফেরাস। কার্বনিফেরাসের মধ্যেও ভাগ ছিল আপার কার্বনিফেরাস, মিডিল কার্বনিফেরাস, লোয়ার কার্বনিফেরাস। তো সেক্ষেত্রে এইখানে যেটা দেখতে পাচ্ছি যে ক্যাম্ব্রিয়ান টু মিডিল কার্বনিফেরাস। ক্যাম্ব্রিয়ান টু মিডিল কার্বনিফেরাসের ক্ষেত্রে এর সময়কালটার ক্ষেত্রে বলা হচ্ছে যে 600 থেকে 300 মিলিয়ন ইয়ার্স এগো। 600 to 300 মিলিয়ন ইয়ার্স এগো এই সময়কালের কথা বলা হচ্ছে। টি হল্যান্ডের বক্তব্য অনুযায়ী আমি চলে যাব এর 4 নম্বর ভাগ, যেটা লাস্ট তিনি ফেজ বলেছিলেন, এবং সেই ফেজের ক্ষেত্রে তিনি উল্লেখ করেছিলেন যে এটাই কন্টিনিউ, মানে এখনো চলছে সেই যুগটা। তার মানে টি হল্যান্ডের বক্তব্য অনুযায়ী আমরা বর্তমানে কোন ভূতাত্ত্বিক যুগের অন্তর্গত সেই নামটাই লিখতে চলেছি, এবং সেক্ষেত্রে তার নাম হচ্ছে দ্য আরিয়ান রক সিস্টেম। দ্য আরিয়ান রক সিস্টেম। আরিয়ান রক সিস্টেমের ক্ষেত্রে তিনি বলেছিলেন লোয়ার, তারপরে হয় মিডিল, তারপরে হয় আপার কার্বনিফেরাস। এক্ষেত্রে এটা শুরু হচ্ছে কিন্তু আপার কার্বনিফেরাস থেকে। আপার কার্বনিফেরাস। আপার কার্বনিফেরাস টু প্লেইস্টোসিন। আপার কার্বনিফেরাস থেকে প্লেইস্টোসিন যুগ পর্যন্ত সময়কালটার কথা এক্ষেত্রে উল্লেখ করেছেন, এবং তার টাইম পিরিয়ডটা বলা হচ্ছে 300 মিলিয়ন থেকে to the present age, to the present age। এক্ষেত্রে একটা অ্যাডেড ইনফরমেশন তোমাদের বলে রাখি, পৃথিবীর সাপেক্ষে যদি দেখা যায় সেখানে বলা হয় যে এই প্লেইস্টোসিন যুগ একটি বিশেষ মানে পরিস্থিতির সাদৃশ্য বা অস্তিত্ব বহন করছে। কিরকম বলা হয়, পৃথিবীতে এখনো পর্যন্ত
তিনখানা হিমযুগ আমরা পার করে এসেছি, এখন আমরা মিডল আইস এজে বিলং করছি। লাস্ট যে হিমযুগটা ক্রস করেছে সেটা প্লেইস্টোসিন এজ শুরু হওয়ার ঠিক ওই মুহূর্তে, প্রাক মুহূর্তে, সেই সময় লাস্ট আইস এজটা ক্রস করে আমরা এসেছি এবং এখন বর্তমানে আমরা কিন্তু প্লেইস্টোসিন এরা তার মধ্যেই বিলং করছি এবং সেটা প্রেজেন্ট এজ। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু টি হল্যান্ডের বক্তব্য ধরে যদি আমরা দেখি সেই অনুযায়ী আর কি। তো সেখানে তিনি এই 4টি ভূতাত্ত্বিক যুগের কথা স্পষ্ট করে উল্লেখ করেছেন যে কোনটি কোন সময়ে দেখা যাচ্ছে।